শব্দ আমার সামনে বলবি না। ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল। নাদিম বলল, আমি তোর কোন ভাষায় বা? ছোঁয়া চেঁচিয়ে বলে উঠল। আবার নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসরের বাপের খাইছ জ্ঞান দেখাস সারাদিন, ভালো লাগে না ভাই, যা পেলাম না। তুই আবার বললি? আর খাইছটি কি? ছে, বমি আসছে আমার। এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বললো যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত। অসহ্য। অন্তু সমুচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তোল। পুরাই ছেঁকা টাইপ জ্ঞান, বুঝলি? অনার্স থার্ড ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেম লীলা দেখে বুড়ো হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এই নো, তোদের কি একটুও মায়া হয় না? হ্যাঁ, বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে, একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি? স্বার্থপর, সেলফিশ। নম্রতা সরু চোখে তাকালো। হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছোস? মাই না খাবার চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করছি, তোর তো কোনোটাতেই মন ধরে না। অন্ত কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর। পটাই দেওয়ার দায়িত্ব আমাগো, যেমনেই হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকেই নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু। সেই দুর্বলতা গত 2 বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞাসা করেছে, কেন পছন্দ করিস না আমায়? হ্যাঁ, কোনো কারণ তো অবশ্যই আছে। একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করে নেওয়া যায় কিনা দেখি। নীরা হাসি মুখে উত্তর দিয়েছে। তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতবম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তু। নম্রতার গানে সুরে ঘোর কাটল অন্তু। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশে অনেকেই কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নরকণ্ঠী গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, জাগাইলাম, এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথায় আসে তোর গলায়? হ্যাঁ, এর আগে তো এতটা আবেগ দিয়ে গাছনি তুই। তবে নতুন প্রেমে টেপে পড়েছিস নাকি? নম্রতা হাসলো। হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম, পুরাতন প্রেমে মজে মজে শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন? নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত? নীরা সমুচার কোনা চিবোতে চিবোতে বলল, কেন, ওর ছ্যাঁকা খাওয়া কাহিনী শুনিস নাই? আজকেও তোর মন ভালো করতে আড্ডায় বসালি, তবুও জানোস তো। রঞ্জন অধৈর্য হয়ে বলল, স্যাকা যে খাইছে তা জানি, কিন্তু পুরো কাহিনী জানি না। তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে, পত্র প্রেম বলতে পারিস। অন্তু কপাল কুচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোর? সেম ইয়ার? বইয়ে বইয়ে পত্র বিনিময় কিছু টাইপ? না, ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্র প্রেম গাইস? নাদিম ফুঁসে উঠে বলল,
ওই এই ইংরেজের বাচ্চারে চুপ করতে বল। ছোঁয়ার বাচ্চা, বেশি কথা বললে চড় খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়ে আসো, কথার মাঝে বাম হাত ঢুকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছুঁইয়া না, ছোঁয়া। সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, এই তুই চুপ করতে বলছি না? ছোঁয়া সুন্দর নাম। এই সুন্দরী কি বুঝিস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর তো তোরা, দমকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজের সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া। নম্রতা হেসে ফেলে বলল। ওসব কিছুই না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতে চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো। আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলে কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করতো। নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনে আটকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো। ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করলো। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবলো। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি। বাসা থেকে বেরোনো একেবারেই নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিনরাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠে গম্ভীর কণ্ঠে আলোচনা করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুর বাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুর বাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে? আসেনি। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেস্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমুতে ঝিমুতে বলেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করে একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে চঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। দোতলা নির্দিষ্ট বইটার মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসলো। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটার দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনার উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয় ভাবে আমাদের ছাদের কিনারায় একটা বকুল গাছ আছে, বকুলের সাথে আরো কিছু ফুল গাছ আছে। সবই আমার ছোট বোন নিদ্রার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলছেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নাম হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক। জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি আমিও এর ব্যতিক্রম নই। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি এত সুরা জানলে রাতের ছাদে আপনারই বা এত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকুই নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না। নম্রতা বলা মিথ্যে নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। ছেলে কি করে? নম্রতা ফট করেই বলে ফেলেছিল, এই তো জেলা জজ। নম্রতার বলাই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জজের সাথে, এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিং এ থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপা,
মীরার নাকি জেলা জাজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যে তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করলো। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব চোখে মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যাটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, কিন্তু সেরকম বলদ ছিলি ছোটবেলায়, তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? নম্রতা হাসলো, চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বলদ ছিলাম না, তবে এভাবে ধরা খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করলো। ব্যস্ত হয়ে প্রশ্ন করলো, তারপর কি হলো? এই বাসেই প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাস খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম। তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠি পত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই বেটা যদি বুইরা টাক পড়া বা গাঁজাখোর হতো তো বেটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই ওই ছেলের নামটা পর্যন্ত জানিস না? তোকে আমরা এতটা বলদ ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামো কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো, ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি। দুজনের কেউই প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল তাদের পরিবারের সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু। অদ্ভুত ভাবে একদম দাদার বাবা থেকে এন রীতি চলে এসছে তাদের। সেই হিসেবে ওর নাম এন লেটার দিয়েই হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন এন দিয়ে তো বাংলাদেশি অসংখ্য নামে আছে, কিভাবে বুঝবি কোনটা ওই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো, ধমকে উঠে বলল, তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছুই দেয়নি। তোর IQ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে উঠে কিছু বলবে তার আগেই উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই বেটা কই পড়াশোনা করতো, সেটাও তুই জানিস না। নম্রতা অপরাধী চোখে তাকিয়ে থেকে চোখ নামালো। রঞ্জন আটকে উঠে বলল, কারণ তুই সত্যিই জানিস না। নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলাই যে পড়াশোনা করতো তারাই বা কি গ্যারান্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলাই না, মায়া মানুষ ফাজলামি করছে। একদমই না। কোনো মেয়ে শুধু মজার ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো সত্য ছিল। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবি না, কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকেও বেশি ভালোবাসতো। আর ও তখন স্টুডেন্টই ছিল, ঢাকারই কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভ্রু চেয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজি? নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজে তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও সে মিথ্যে বলেনি, সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টি তখন সপ্তাহ গড়িয়েছে, কখনো বা সপ্তাহে 2টো। শ্যামলতা ও সে এর মাঝে তখন প্রেম না চললেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনের আপনি লেখা জায়গাটাতে তখন তুমি ময় রাজত্ব। নম্রতার মাত্রই প্রিটেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ। নম্রতারা তখন তাদের ধানমন্ডি নতুন বাড়িটিতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বিশ্রী বর্ষাকালে অযথা জল কাদা এক করার কোনো কারণ নেই, অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে বসে পরীক্ষার শীট মুখস্থ করে, গলা ছেড়ে গান গেয়ে পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝরে পড়া বৃষ্টি কন্যাদের নৃত্য দেখেই কেটে যায় নম্রতার। প্রিটেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আরেক সপ্তাহ মায়ের করা ইনস্ট্রাকশনের কারণে শাহবাগ যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনিতে যাওয়ার অনুমতি পেয়ে শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতার আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসলো। শোনো, আজ আমার মনটা খুব খারাপ, এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই।
ভীষণ অগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধু আমার হবে, যাকে হারিয়ে ফেলার ভয় তারা করবে না। পৃথিবীর যে কোনো কোণায়, যে কোনো পরিস্থিতিতে থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। আমার কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো এই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। প্রি টেস্ট পরীক্ষায় যা খারাপ হয়েছে, টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলো তো? বাবা মা তো বিয়ের কথাও ভাবছে না। ধুর, কিচ্ছু ভাল লাগছে না। এবারে চিঠির জবাবটা দুদিনের মাথাতেই হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল সেই মানুষটি হয়তো তাকেই ভাবছিল, তার চিঠির জন্য ছটফট করছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতা চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুরোটা সময় অদ্ভুত এক উত্তেজনা চেপে থাকলো বুক জুড়ে। না জানি কি আছে চিঠিতে, কি লিখেছে ওই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরে দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় শব্দগুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিলেমিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখভঙ্গিতে ধীরে ধীরে কথা বলছে সে, কথার মাঝে হাসছে, সেই সাথে হাসছে তার সুন্দর দুটো চোখ। শ্যামলতা, তুমি এত পড়াচোর কেন বলো তো? তোমার লাস্ট চিঠিটা পড়ে কত হেসেছি। কেন, কোনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মানুষটার এত কষ্ট দূর করতে একটা নিজস্ব পুরুষ মানুষ কিনে দেয়াই যেতে পারে, কিন্তু শেষেটা পড়ে আমি হতভম্ব। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে, সে তো আমার কল্পনারও বাইরে ছিল। তবে আমি কিন্তু পড়াশোনা ফাঁকি একদম পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকু, তাই চাই আশেপাশের মানুষগুলোও ভীষণ পড়াকু হোক। আমার ইচ্ছে আমাদের ভার্সিটিরই টিচার হিসেবে জয়েন দেয়া। আমার বাবারও ইচ্ছে ছিল তাই, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি। ভাইয়াও বাবার স্বপ্নটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি, তাই টিচিং প্রফেশনের দিকে না ঝুঁকে সে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পড়াচোর, পড়াশোনা নাকি তার মাথার উপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকসহীন রোবট মানুষ, যার ভেতর শুধু একটাই সফটওয়্যার, পড়ো পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে এসে ব্যাপারটা ভিন্ন। আবার পৃথিবীতে হাতে গোনা মানুষদের মাঝে তুমি একজন, যে আমার বাইরেরটা নয় ভেতরটা জানো। মস্তিষ্কের বাইরেও আমার যে একটা মন আছে, তা তোমার সাথে কথা না হলে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না শ্যামলতা। এই যে তুমি পড়াশোনায় টাল বাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার সাথে এমনটাই মানায়, তোমাকে ঠিক এমনটাই হওয়া উচিত। তোমার প্রাণবন্ততার সাথে তো এমনটাই সাজে। তাই বলে পড়াশোনায় অবহেলা করা ঠিক নয়, কিন্তু মেয়েদের তো আরও নয়। তোমার না দেশ ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে সেই দেশ ঘোরাটা কি আদৌ হয়ে উঠবে? তোমার সেই নিজস্ব পুরুষ মানুষ যে তোমায় সেই স্বাধীনতাটুকু দেবেই দেবে, তারই বা কি গ্যারেন্টি আছে? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী ভাবতেও তো অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? কোনো এক ঘরের কোনায় সংসারের জাতাকলে পিষ্ট হয়ে থাকা শ্যামলতাকে ভাবলেই তো দম বন্ধ লাগে। তোমার লাগে না? বিশেষ দ্রষ্টব্য, তোমায় মনে পড়ছে কিনা জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎই আমার ঘরে বেলি ফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার আসছে। বেলি ফুলটা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময় আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেদিন থেকে পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার এত এত স্বপ্নগুলোকে পাখা দিতে ঠিকঠাক পড়াশোনা করা তো চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সে ভালোবাসা জিনিসে নম্রতার এত উদাসীনতা মানায় কখনো না। বাপরে, এদিক বিবেচনা করলে ওই বেটাকে একটু ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এক চিঠিতেই তোকে ঢাবি রেস্টুরেন্ট বানিয়ে ছেড়ে দিল। হ্যাঁ, এটা কেমন কাজের কাজ হয়েছে? এটা একটা কাজের কাজ হয়েছে। বেটা হিপনোটিজম ভালো পারে। গুড। অন্তর কথায় ঘোর কাটলো নম্রতার। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করলো। রঞ্জন হাতে থাকা কাগজের টুকরা নিয়ে বাতাস করতে করতে বলল, বেটা বললো সে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যেও তো বলতে পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, বলাই সত্যি বললেও
এতে অল্প ইনফরমেশন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটাও তো জানিস না বাল। ঢাকাতেই তো কতগুলো ইউনিভার্সিটি। মানে কি তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি? নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? বেটায় আমাকে দোস্তরে ছ্যাঁকা দিয়া বেকা বানিয়ে দিয়ে গেল, আর আমরা চুপ থাকবো? আপাতত 10-12টা ঘুষিতে তোর প্রাপ্য। নমু, তুই তাকে খোঁজার চেষ্টা করিস নি কখনো? কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেই পারিনি, নামটাও তো জানি না। আচ্ছা ওইসব বাদ, বাকি গল্পটুকু বল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।